ফের একবার বিএসএফ কে পরিষ্কারভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর ভূমিকা নিয়ে এই প্রথম নয়, এর আগেও তিনি একাধিক ক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিলেন। এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখেন? তোমার মন্তব্যকে ধার করেই বলি, পরিষ্কারভাবে নোংরা মন্তব্য করতে উনি চিরকালই ভালোবাসেন, এখনো করেছেন। কারণ সমস্যাটা হচ্ছে, যেটা দেখো, এটা আমরা বুঝি, মনস্তত্ত্ব বিচার বিশ্লেষণ করলে বোঝা যায়, লোকে যখন প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে যায়, যখন মানুষ বুঝতে পারছে বাংলার এই দুর্বৃত্ত রাজ, রাজা রানী, মন্ত্রী পরিষদ, আত্মীয় স্বজন, ভাইপো কাকা পিসি সবাই বুঝতে পারছে, ঝাড়খণ্ডে ইডি ঢুকে চিফ মিনিস্টারকে প্রাক্তন চিফ মিনিস্টার বানিয়ে দিয়ে ঘাট ধরে নিয়ে চলে গেছে। এবার হাতটা বর্ডার ক্রস করে বাংলায় ঢুকবে এবং এদের ঘাড়ে হাত পড়বে, সেটা এরা খুব ভালো করে বুঝে গেছে। সেখানে ওই মানসিক সন্তুলন যেটাকে বলা হয়, ব্যালেন্স, সেটাকে হারিয়ে ফেলে এই সমস্ত কথাবার্তা বলছেন। কারণ উনি নিজে খুব ভালো করে জানেন যে কি বলছেন এবং তার সারবত্তা কতটুকু। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমি তুমি দেখেছো বোধহয় যে বিএসএফ এর আইজি ইস্টার্ন সেক্টরের মিস্টার গুলেরিয়া, উনি স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা একটা গেট পাস ইস্যু করি, এছাড়া আমরা কোন রকম কার্ড, টেম্পোরারি কার্ড, পার্মানেন্ট কার্ড, কোন রকম কার্ড আমরা ইস্যু করি না। শুধু যাদের জমি আছে আধার কার্ড বেসে তাদের জমিতে চাষ করতে দিতে হয়, দ্যাটস ইট। এবং সেটাকে এইরকম ভাবে যদি বিকৃত করে করে কেউ বলে, সেটা তার বিকৃত মানসিকতার পরিচয়। এবং ব্যাপারটা হচ্ছে যে অনেকে তো ওই বলে বসে না যে 15,000 কেজি নাকি 1,500 কেজির বাচ্চা, সবকিছুই মানে বোঝাই যায়, মানে ওই গান্ধীকে ফলের রস খাওয়ানো, রবীন্দ্রনাথের কানু বাবু, সিধো বাবু, এগুলো তো জানো। বাট ওগুলো যদি জোকারি হয়, আমি বিশ্বাস করি যে এই বিএসএফ এর ব্যাপারে যেটা বলছে, এটা কিন্তু ওই অপ্রকৃতস্থ বা মানুষকে হাসানোর জন্য বলছে না, এটা একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রটা হচ্ছে যে বর্ডার এরিয়াতে এটা এরা খুব ভালো করে বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারে যে 7-8টা ডিস্ট্রিক্ট রয়েছে, যেগুলোকে খুব যত্ন করে, যাদের ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাদেশ থেকে, ইনক্লুডিং রোহিঙ্গা, তাদের কাগজপত্র বানিয়ে দেওয়া, যেটা কিছুদিন আগে ওই দলেরই এক নেত্রী বলেছেন বারাসাতে, যে আমাদের একজনও বাংলাদেশি ভাইয়েরা অনেকে আছেন, কারোর যেন ভোট বাইরে না পড়ে। তো এই যে প্রক্রিয়াটা 10, 11, 12 বছর ধরে চলেছে, সেই প্রক্রিয়াটা এখন অনেকটা বিপর্যয়ের মুখে। এবং খুব ভালো করে জানেন যে এই প্রক্রিয়াটা না চলবে, এবারে নির্বাচনী বৈতরণী পার করা খুব মুশকিল। বাংলার মানুষ খুব ভালোভাবে জেগে গেছে, জাগছে, ট্রেনে, বাসে, চায়ের দোকানে, যে কোনো আড্ডায়, বাজারে লোকের একটাই আলোচনা, বাংলার দুর্নীতি, বাংলার দুর্নীতি আর বাংলার দুর্নীতি। এবং খুব ভালো করে জানেন এইবারের সাধারণ নির্বাচনে সারা ভারতবর্ষে রাম মন্দির 370 পিএক হলেও বাংলায় সব থেকে বড় ইস্যু হবে এই বাংলার দুর্নীতি। বাংলার মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে, এটা বুঝেই এই সমস্ত আচরণ করছেন। যদি কোনোভাবে বিএসএফ কে উস্কিয়ে জনবিস্ফোরণের নাম করে বিএসএফ এর ওপর আক্রমণ করা যায়, সেখানে যদি আত্মরক্ষার্থে গুলি চলে এবং একটি লাশ পাওয়া যায়, আর তা যদি দুর্ভাগ্যজনকভাবে কোনো সংখ্যালঘু ভাই বা বোনের লাশ হয়, তো উনি চিরকাল লাশের রাজনীতি করে এসেছেন, আবার একটা লাশ পেয়ে আবার রাজনীতি করবেন, মেরুকরণের চেষ্টা করবেন, ভোট মেরুকরণের। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজ্য ঝাড়খণ্ড বা বিহারে অনেক বেআইনি অস্ত্র কারখানা হয়েছে এবং গরু সামলায় বিএসএফ এবং সেখান থেকে অস্ত্র ঢুকে, ফলে পুরোটাই বিএসএফ এর দায় এই অঞ্চলে কিছু হলে। না, ব্যাপারটা হচ্ছে এটা খুব স্বাভাবিক। দেখো, এটা বাচ্চা ছেলেও বুঝবে যে বিএসএফ এর, তুমি যদি বাংলাদেশ ভারত বর্ডারটা দেখো, সেই বর্ডার থেকে 15-20 কিলোমিটার অব্দি, এখন অব্দি বিএসএফ এর 15 কিলোমিটার অব্দি বিএসএফ এর অতীতে, 50 কিলোমিটারটা বাংলা। সব থেকে বেশি অবজেকশন এই নিয়ে প্রচুর নাটক হয়েছে। এইবার একটা কথা বলো যে বিএসএফ এর এলাকা যদি 15 কিলোমিটার হয়, এই বাইরে পাচার করার গ্রুপগুলো কি এই 15 কিলোমিটারের মধ্যে জমি থেকে বেরোয়? আর আমি যদি মানছি যে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে গরু আসছে, তো এই ঝাড়খণ্ড বর্ডার বা বিহার বর্ডার উত্তরপ্রদেশের সঙ্গে বা রাজস্থানের সঙ্গে তো বাংলার বর্ডার নেই। বাংলার বর্ডার রয়েছে ঝাড়খণ্ড আর বিহারে।
সেই বর্ডারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, তারা কি করছে? এবং সেই বর্ডার থেকে 350 কিলোমিটার 400 কিলোমিটার আসলে তারপর বাংলাদেশ বর্ডার টাচ করে। এই পুরো রাস্তাটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে, এবং সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সব থেকে সিনিয়র মানুষ বা মালিক স্বরাষ্ট্রমন্ত্রী নাকি উনি। এই যদি স্বরাষ্ট্রমন্ত্রী নমুনা হয়, যিনি এইরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর কিছু বলার নেই। আমি তো শুনেছি কয়লা নিয়ে উনি বলেছেন সিআইএসএফ, উনি এটা বলছেন না যে সিআইএসএফ কিন্তু কোল ইন্ডিয়া বা রাষ্ট্রায়ত্ত কয়লা খনিগুলোকে দেখভাল করে। আর যে ব্যাপকভাবে বেআইনি কয়লা পাচার হচ্ছে সেগুলো সমস্ত বেআইনি কয়লা খাদানগুলো থেকে, এবং সেটা করছে সম্পূর্ণভাবে ওনার দলের লোকজন, নেতা থেকে শুরু করে মন্ত্রী সন্ত্রী সব। তো এগুলো তো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, বাট মানুষ এখন জেগে গেছে, মানুষ বুঝে গেছে, সেই জন্য উনি আতঙ্কগ্রস্ত। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। না, উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকালে জেল ফুটো করে বেরিয়ে আসবেন, এই সংক্রান্ত কিছু একটা কথা। দেখো, কোনো মানুষ, তুমি চাই আমি চাই, এনিবডি অ্যান্ড এভরিবডি, তারা সেই কথাগুলো বলে বা তাদের মুখ দিয়ে সেই ভাষা বেরোয় যে পরিমণ্ডলে সে বড় হয়েছে, যেখান থেকে সে শিক্ষা পেয়েছে, যা তার মানসিক আকৃতি, প্রকৃতি ইত্যাদি। এখন একজন কেউ যদি অপরাধীর ভাষায় কথা বলে, তো সে তো অপরাধীর মানসিকতা। আজকে তোমাকে বা আমাকে বা সাধারণ মানুষকে তারা যদি কাউকে, এটা করছে তো বাংলার তো করছে, রেগুলার লোকজনকে মিথ্যা কেসে গাঁজা কেসে ফাঁসানো হচ্ছে, তাদের জেলে পাঠানো হচ্ছে। তারা কিন্তু সবাই বলছে আমরা আদালতে গিয়ে লড়বো, আইনের অধিকার, ন্যায়ের অধিকার আমরা আদালতে সুনিশ্চিত করব। একজন লোকের মুখ থেকে শুনেছো যে জেল ফুটো করে বেরোবো? মনীষ সিসোদিয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী এতদিন ধরে জেলে রয়েছে, কি একবারও বলেছে যে আমি জেল ফুটো করে বেরোবো? হেমন্ত সোরেন, সে তো তাকে তো নিয়ে গিয়ে লকআপে ঢোকালো, সে বলেছে জেল ফুটো করে বেরোবো। এমনকি তোমার এই পার্থ, অনুব্রত থেকে শুরু করে একটা লট যে বসে আছে জেলের ভেতর, কারোর মুখ থেকে শুনেছো যে জেল ফুটো করে বেরোবো? ব্যাপারটা তো ওই যে আমাকে যদি কোনো একটা বিশেষ সম্প্রদায় বা বিশেষ গোষ্ঠী যারা দুর্বৃত্তায়নে বিশ্বাস করে তাদের নেতা বা নেত্রী হিসাবে প্রমাণ করতে হয়, তাহলে আমাকে সর্বোচ্চ পর্যায়ের অপরাধীর ভাষা বলতে হবে। ও ঠিক আছে বলেছেন, এটা তার কি নতুন করে তো কিছু নেই, এরকম তো আমরা ভাষা শুনে আসছি। কোন ব্যক্তি যদি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ব্যক্তি যদি একটি পুলিশ স্টেশনে গিয়ে ধমকি দেয় যে বাংলার গুন্ডাদের আমি কন্ট্রোল করি, তার মুখ থেকে তো এই ভাষাই বেরোবে যে জেল ফুটো করে বেরোবো। আমার সেই শোলে সিনেমার জয় বীরুর গল্প মনে পড়ছে, এখন কি করা যাবে, দুর্ভাগ্য বাঙালির। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। দাদা, আমার একটা প্রশ্ন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিদায়ী মুখ্যমন্ত্রী, গ্রেফতার হয়েছেন দুর্নীতি ইস্যুতে। ইডি এবং সিবিআই এর পরবর্তী পদক্ষেপ বাংলা কি হতে পারে, এই নিয়ে সাধারণ মানুষের মনে এক গভীর প্রশ্ন উঠেছে, কি বলবেন এটা নিয়ে? দেখো, আমি দুদিন আগে একটা বিশ্লেষণ করছিলাম যে এই যখন ভারতবর্ষ তো একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, এবং ফেডারেল স্ট্রাকচারে কোন কেন্দ্রীয় এজেন্সি যখন কোন বিশেষ কোন রাজ্য, একটা রাজ্যের মধ্যে এসে সেই রাজ্যের দুর্নীতি তদন্ত করে, কারণ ইডি যে দুর্নীতি তদন্ত করছে সেটা কিন্তু পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অনুযায়ী সংবিধান তার ক্ষমতা দিয়েছে। এবং তখন যারা তারা তদন্ত করে দেখে যে সেই রাজ্যের অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাশালী, এবং দুর্ভাগ্য এই প্রভাবশালী ক্ষমতাশালীরা কিন্তু সমস্ত নির্বাচনে জিতে আসা, সংবিধানের শপথ নেওয়া, কেউ বিধায়ক কেউ সাংসদ, এবং তারা যদি দুর্ভাগ্যক্রমে কোনো কারণে, সে কারণগুলো সবাই জানে, ওটা বিস্তারিত বলে তোমার তো সময় হবে না, সেই কারণগুলোর জন্য এরা বিশেষ জনগোষ্ঠী বা বিশেষ মানুষদের বা কিছু লোকের জনসমর্থন পায়, এবং ওই যে মানসিকতাটা রয়েছে যে আমরা গুন্ডা কন্ট্রোল করি, তো জানে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা, যেটা চরম ব্যবস্থা, অ্যারেস্ট করা, সেটা করতে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে
কেন্দ্রের শাসক যে গভর্নমেন্ট রয়েছে, সে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলতে হয়, কারণ এই ডিসিশন গুলো কিন্তু একটু পলিসি ডিসিশন বা স্ট্র্যাটেজিক ডিসিশন। যে আজকে কাউকে অ্যারেস্ট করলে, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করলে বা অরবিন্দ কেজরিওয়াল বা বাংলার ওই লেভেলের উচ্চ প্রভাবশালী অ্যারেস্ট করলে তার রাজনৈতিক অভিঘাত কি হতে পারে, তার ল অ্যান্ড অর্ডারে কি কি প্রবলেম হতে পারে। কারণ বাংলায় তো দেখা গেছে এনআরসি তে 24 ঘন্টার মধ্যে 700-800 কোটি টাকার সরকারি সম্পত্তি ধূলিসাৎ হয়ে গেল। বাংলার মানে বিজেপির এক দিল্লির নেত্রী তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছিলেন কিছুদিন আগে পয়গম্বর মোহাম্মদের নামে। আমরা কি দেখলাম, সারা ভারতবর্ষে কিন্তু মুসলমান ভাই বোনেরা রয়েছে, তারা বিক্ষোভ দেখিয়েছে, আপত্তি জানিয়েছে সঙ্গত কারণে। তাদের আপত্তির সঙ্গে আমি সম্পূর্ণ সহমত। সম্পূর্ণ কোনো মানুষ, কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের অধিকার নেই কোনো মানুষের ধর্মবিশ্বাসে আঘাত করার। সম্পূর্ণ সহমত, সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে। কিন্তু বাংলায় কি দেখলে, 48 ঘন্টা ধরে আইন শৃঙ্খলা বলে কোনো ব্যাপার রইল না একটা বিস্তীর্ণ অংশে। 100 কোটি টাকার সরকারি সম্পত্তি, বাস, ট্রেন সব জ্বালিয়ে দেওয়া হলো। কজন গ্রেপ্তার হয়েছে? এখন ব্যাপার হচ্ছে এত ছোট ব্যাপারে বা এত নির্দিষ্ট ব্যাপারে যদি এরকম একটা গন্ডগোল বাঁধানো যায়, অতি উচ্চ প্রভাবশালীদের যখন ঘাট ধরে জেলে ঢোকানো হবে, যখন তোলা হবে, শেখ শাহজাহানকে তুলতে গিয়ে দেখেছো রিপারকেশন। তো এরকম হাজার হাজার শেখ শাহজাহান তো ভারত বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে। তো সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি হতে পারে, সে কিরম ভাবে ট্যাকেল করবে, তারপরে কি করা যেতে পারে, নেক্সট স্টেপ, অনেক কিছু ডিসিশন হয় এবং সঠিক সময়ে। আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সঠিক সময় এসে গেছে, খুব বেশি দিন দেরি নেই। যেটা আমি বারবার বলেছি, ঝাড়খণ্ডে বসন্ত এসে গেছে, বাংলাতেও বসন্ত আসবে। কোকিলের রব শোনা যাচ্ছে, সেই জন্য বিএসএফ করে আর জেল ফুটো করে বেরোনোর গল্প শোনা যাচ্ছে। কারণ কোকিলরাই সব থেকে আগে বুঝে যায় যে বসন্ত এসে গেল প্রায়।